রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসটি হবে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। তাদের পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ নামক বিষয়টি থেকে। আজকের আলোচ্য বিষয় হল ব্রিটিশ দার্শনিক জন লক এর অভিজ্ঞতাবাদ। ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক দর্শন বিভাগ, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ, কাকিনা, লালমনিরহাট। শিক্ষার্থীরা, আমরা এখন আজকের মূল আলোচনার দিকে যাই। তবে আলোচনার শুরুতেই আমরা জন লক সম্পর্কে একটু জেনে নেই। আসলে জন লক একজন প্রভাবশালী ব্রিটিশ দার্শনিক। তিনি 1632 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্রিস্টল নগর এর নিকটবর্তী রিংটন নামক গ্রামে জন্মগ্রহণ করেন। জ্ঞান অনুশীলনের প্রতি তার আগ্রহ ও আকর্ষণ ছিল বহুমুখী। তিনি দর্শন, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, ধর্মীয় ও রাজনৈতিক সমস্যাবলীতে ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেছেন। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ পাণ্ডিত্য প্রতিষ্ঠা করে এই মহামনীষী 1714 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এবারে আমরা জন লকের সেই অভিজ্ঞতাবাদ নিয়ে আলোচনা করব। আসলে কোনো বস্তু বা বিষয়কে আমরা কিভাবে জানতে পারি, অর্থাৎ কি করে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি, তা নির্ধারণ করতে গিয়ে যখন দার্শনিক মতানৈক্যের সৃষ্টি হয়, ঠিক তখনই জন লক অত্যন্ত যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তার অভিজ্ঞতাবাদ প্রতিষ্ঠা করেন। তাকে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক বলা হয়। জন লক তার অভিজ্ঞতাবাদে এটাই প্রমাণ করেছেন যে ইন্দ্রিয় অভিজ্ঞতাই যথার্থ জ্ঞান লাভের একমাত্র উৎস। আসলে জন লকের এই দার্শনিক চিন্তার প্রধান লক্ষ্য হল যথার্থ জ্ঞানের উৎস, স্বরূপ, শর্ত, সম্ভাবনা, বিশ্বাসের ভিত্তি নির্ধারণ করা। তিনি একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি বলেন, মানুষের মন প্রত্যক্ষভাবে কোনো বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে না, বরং জ্ঞান অর্জিত হয় পরোক্ষভাবে ধারণার মাধ্যমে। আর এ ধারণার একমাত্র উৎসই হচ্ছে অভিজ্ঞতা। তিনি তার সুপ্রসিদ্ধ গ্রন্থ অ্যান এসেজ কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এ তার জ্ঞান সম্পর্কিত দার্শনিক চিন্তার বিস্তারিত আলোচনা করেছেন। লকের মতে ধারণা। জন লক একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক, এটা আমরা আগেই বলেছি। জন লক তার অভিজ্ঞতাবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথমেই বুদ্ধিবাদী দার্শনিক রেনে ডেকার্ট এর সমালোচনা করেছেন। রেনে ডেকার্টের সহজাত ধারণাকে তিনি অবান্তর হিসেবে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, সহজাত ধারণা নামক কোনো ধারণাই মানুষের মধ্যে নেই, আর তা থাকতে পারে না। লক বিভিন্ন যুক্তির মাধ্যমে সহজাত ধারণাকে খণ্ডন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো। সেখানে কোনো রূপ ধারণার অস্তিত্ব থাকে না। পরবর্তীতে মানুষের মনে
ইন্দ্রিয় পথে বাইরের জগতের বস্তুর ছাপ পড়ে, যা থেকে শিশুর মনে বিভিন্ন ধারণার সৃষ্টি হয়। অর্থাৎ ইন্দ্রিয় পথে বাইরে থেকে আগত বস্তু বা ঘটনার ছাপকে লক ধারণা বলেছেন। তার মতে এ ধারণাই হল জ্ঞান। লকের মতে মানুষের মধ্যে ধারণা আসে দুটি পথ ধরে, একটি হলো সংবেদন আর একটি হলো অন্তর্দর্শন। সংবেদনটা কি আমরা জেনে নেই। সংবেদন লকের মতে বিভিন্ন ইন্দ্রিয় পথে বাহ্য জগতের বিভিন্ন বস্তু বা ঘটনা থেকে যে চাপ বা উদ্দীপনা মনের মধ্যে প্রবেশ করে, সেই চাপ বা উদ্দীপনাকেই লক সংবেদন বলেছেন। এই সংবেদনের মাধ্যমেই আমরা বাইরের জগতের বস্তুর ধারণা লাভ করি। বাহ্য বস্তুর ইন্দ্রিয়গ্রাহ্য গুণগুলো যেমন শ্বেতত্ব, উষ্ণতা, মিষ্টতা ইত্যাদি যখন ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে, তখনই এই সংবেদনের সৃষ্টি হয়। এরপরে আমরা জানব অন্তর্দর্শন। অন্তর্দর্শন হল মানব মনের অন্তঃস্থিত ক্রিয়ার ফল, যেমন চিন্তন, সন্দেহ, বিশ্বাস, যুক্তি প্রভৃতি মানবিক গুণাবলীকে অন্তর্দর্শন বলে। অন্তর্দর্শনের সাহায্যে আমরা মানসিক ঘটনার ধারণা লাভ করি। অর্থাৎ অন্তর্দর্শন হল মনের ধারণাকে জানার মাধ্যম। আমরা যখন একটি বিষয় সম্পর্কে চিন্তা করি বা সন্দেহ করি, তখন সেটাকে অন্তর্দর্শনের মাধ্যমে জানি আর তার ধারণা লাভ করি। জন লক মানব মনকে একটি অন্ধকার কক্ষের সাথে তুলনা করেছেন, যেখানে সংবেদন ও অন্তর্দর্শন এর মাধ্যমে আলো প্রবেশ করে, আর মানুষ যখন তা প্রত্যক্ষণ করতে শুরু করে, অর্থাৎ তা নিয়ে ভাবতে শুরু করে, তখনই মানুষ ধারণার অধিকারী হয়। এবার জন লকের মতে বস্তুর গুণ। মানব মনে ধারণার উৎপত্তির প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে জন লক বস্তুর গুণের উল্লেখ করেছেন। তিনি বলেন, কোনো বিষয়ে ধারণার উৎপন্ন করার ক্ষমতাই হচ্ছে গুণ। যেমন তুষারগোলক হচ্ছে একটি বস্তু যা আমাদের মনের শুভ্রতা, শীতলতা ও গোলাকৃতির ধারণা উৎপন্ন করে। আর তুষারগোলকের ওই ধারণাগুলি সম্পন্ন করার ক্ষমতাকে বা তুষারগোলকের ওই ধারণাগুলি উৎপন্ন করার ক্ষমতাকেই গুণ বলে। আমাদের মনের মধ্যে যখন ওইগুলি সংবেদন হিসেবে উপস্থিত হয় বা আমরা সেগুলোকে যখন প্রত্যক্ষণ করি, তখন সেগুলোকে ধারণা নামে অভিহিত করা হয়। জন লকের মতে বস্তু হচ্ছে কতগুলো গুণের সমষ্টি, আর গুণ হলো মনের ধারণা। গুণগুলোকে তিনি দুইভাবে ভাগ করেছেন, মুখ্য গুণ ও গৌণগুণ। মুখ্য গুণ হল বস্তুর অত্যাবশ্যকীয় গুণ, যা ব্যক্তিভেদে ভিন্ন হয় না, যেমন বস্তুর আকার, আকৃতি, ওজন ইত্যাদি হলো মুখ্য গুণ। এগুলো সবার কাছে সবসময় সমান থাকে। আর গৌণগুণ হলো বস্তুর অবিচ্ছেদ্য বিষয় নয়, এগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, যেমন বস্তুর রূপ, রস, গন্ধ, স্বাদ ইত্যাদি। এগুলো এক একজনের কাছে এক এক রকমের মনে হতে পারে। এবারে লক প্রদত্ত মৌলিক ও যৌগিক ধারণা। জন লক ধারণা উৎপত্তির প্রক্রিয়া ব্যাখ্যা করার পর এসব ধারণাকে দুই ভাগে ভাগ করেছেন, যথা মৌলিক ধারণা ও যৌগিক ধারণা। আচ্ছা, মৌলিক ধারণা কি? লক বলেন, যে সকল ধারণা সংবেদন ও প্রত্যক্ষণের মাধ্যমে সরাসরি পাওয়া যায়, সেগুলো হলো
মৌলিক ধারণা, যেমন শব্দ, বর্ণ, এগুলো সংবেদন সরাসরি মানুষ অর্জন করে। এবারে যৌগিক ধারণা, সংবেদন অন্তর্দর্শনের মাধ্যমে প্রাপ্ত মৌলিক ধারণাগুলোর উপর মন ক্রিয়া করে যৌগিক ধারণা গঠন করে, যেমন শীতত্ব, মিষ্টিত্ব ইত্যাদি। এবারে জ্ঞান উৎপত্তির প্রক্রিয়া। জন লক অভিজ্ঞতায় প্রাপ্ত ধারণা থেকে জ্ঞান উৎপত্তির প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ধারণা গ্রহণের সময় আমাদের মন নিষ্ক্রিয় থাকে, আর বিভিন্ন ধারণা মনের মধ্যে উপস্থিত হলে মন তাদের মধ্যে তুলনা ও সংযুক্ত করে এক জটিল ধারণার সৃষ্টি করে এবং সামান্যীকরণের সাহায্যে মন বিশেষ ধারণা সমূহকে সাধারণ ধারণায় নিয়ে আসে, আর তখনই জ্ঞান উৎপত্তি হয়। লক বলেন, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। তার মতে জ্ঞান অভিজ্ঞতালব্ধ, অভিজ্ঞতাপূর্ব ধারণার কোনো অস্তিত্ব নেই। জ্ঞান লাভ হয় আরোহ পদ্ধতিতে। বস্তুবিশেষকে নিয়ে জ্ঞান শুরু হয়, তারপর সামান্যীকরণ এর মাধ্যমে মন বিশেষ জ্ঞান থেকে সাধারণ জ্ঞানে পৌঁছায়। এভাবেই জ্ঞানের উৎপত্তি হয়। যাই হোক, ব্রিটিশ দার্শনিক জন লক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে যথার্থ জ্ঞানের ক্ষেত্রে একমাত্র অভিজ্ঞতার ভূমিকাকেই উপস্থাপন করলেও পরবর্তীতে তার অভিজ্ঞতাবাদ বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। যেমন প্রথমত, অনেক খ্যাতিমান দার্শনিক অভিজ্ঞতাবাদের সমালোচনা করে বলেন যে অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান সঠিক নয়, কেননা তা মানুষকে প্রতারিত করে। যেমন অন্ধকারে দড়িকে সাপ মনে হওয়া। অনেক সময় যখন মানুষ একটু আবছা অন্ধকারে চলতে থাকে, তখন সামনে একটা দড়ি দেখতে পেলে সেটাকে হুট করে সাপ মনে করে ভয় পায়, যেটা আসলে সাপ নয়। দ্বিতীয়ত, অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ব্যক্তিভেদে ভিন্ন হয়, স্থানভেদে ভিন্ন হয়। যেমন আকাশে উড্ডয়মান বিশাল বড় প্লেনটিকে মাটি থেকে ছোট্ট একটি পাখির মতো মনে হয়, যা মোটেই সত্য নয়। তৃতীয়ত, লকের মতে ধারণা গ্রহণের সময় মন নিষ্ক্রিয় থাকে, কিন্তু সংবেদন দ্বারা যদি মন বিক্ষুব্ধ না হয়, তাহলে কিভাবে তা থেকে জ্ঞান লাভ করা সম্ভব হয় তার সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এরকম আরও অনেকগুলো অসঙ্গতি রয়েছে। যাই হোক, জ্ঞানের উৎপত্তি বিষয়ক লকের অভিজ্ঞতাবাদ বিভিন্নভাবে সমালোচিত হলেও একথা স্বীকার করতেই হবে যে জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে এ মতবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া জ্ঞানের অপরিহার্য উপাদান আসে অভিজ্ঞতা থেকে। কারণ বলেন, জ্ঞানের ক্ষেত্রে নতুনত্বের জন্য অভিজ্ঞতার প্রয়োজন। সুতরাং দর্শনের জ্ঞানতাত্ত্বিক আলোচনায় লকের অভিজ্ঞতাবাদের গুরুত্ব রয়েছে, তা স্বীকার করতেই হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা জ্ঞানের উৎপত্তি বিষয়ক লকের অভিজ্ঞতাবাদ অর্থাৎ লকের জ্ঞানতাত্ত্বিক আলোচনাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। এটিকে তোমরা একাধিকবার ততোধিকবার দেখার এবং বোঝার চেষ্টা করো এবং বইয়ের সাথে মিলিয়ে একটি সুন্দর নোট তৈরি করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।